অনেক রকমের দুর্নীতির অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছিল। অনেক গন্ডগোল, অনেক চুরি, অনেক পাচার, অনেক ধরনের অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছিল। কিন্তু খোদ নিজের বিধায়কদের সই জাল করতে পারে তৃণমূলের কেউ, এমন অভিযোগ এর আগে কখনো উঠেছে কিনা, কোনো রাজনৈতিক দলের অন্দরে এই নিয়ে শোরগোল হয়েছে কিনা জানা নেই। আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছি এবং কথা হবে এটা নিয়ে যে সই চুরিও কি এবার তৃণমূল কংগ্রেস করছে, এবং যা কানাঘুষো শোনা যাচ্ছে তাতে নাকি এখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা, বালি, গরু, এই যা যা দুর্নীতি, যা যা পাচার, যা যা চুরি হয়েছে সব টাকা তার বাড়িতে গিয়েছে, কামাক স্ট্রিট পর্যন্ত পৌঁছেছে। এই যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে উঠেছিল তার সঙ্গে আরো একটা অভিযোগ জুড়ে গেল যে তিনি নাকি সইও জাল করছেন। এত দুর্দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলো যে তাকে সইও জাল করতে হচ্ছে। আজকে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, কিছুক্ষণ আগে বেরিয়েও গিয়েছেন, যদিও উনি অসুস্থ এটা বলা হয়েছে, এবং তার বাড়ির একজন মেম্বার মানে কর্মচারীর হাতে একটি নোটিশ দিয়ে সিআইডির আধিকারিকরা বেরিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতদিন অসুস্থ থাকবেন, কারণ বিভিন্ন জায়গায় উনি সময় চেয়ে রাখছেন। কোথাও পুরসভার কাছ থেকে সময় চেয়ে রাখছেন, কোথাও সিআইডির কাছ থেকে সময় চেয়ে রাখছেন। এই সময় চাওয়াটা কতদিন চলবে, মানে এই নাটকটা কতদিন চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা তো সেই প্রশ্ন তো থাকছেই। এবার বিষয়টা হচ্ছে এই কেলেঙ্কারিটা সামনে এনে ফেলেছেন ওনারই বিধায়ক, ওনারই মানে তৃণমূল কংগ্রেস দলেরই দুজন বিধায়ক, যদিও এই মুহূর্তে তারা বহিষ্কৃত। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অপরজনের নাম হচ্ছে সন্দীপন সাহা। আমরা সন্দীপন সাহার সঙ্গে কথা বলেছিলাম। আমি একটা চিঠি দেখাই তার আগে, দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে। এই হচ্ছে সেই চিঠিটা, হয়তো আপনাদের পক্ষে খুব একটা পরিষ্কার করে বোঝা সম্ভব নয়, তাও আমি একবার বলার চেষ্টা করি। এই চিঠিটা স্পিকারকে দেওয়া হয়েছে। স্পিকারকে দেওয়ার পরে শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে এই দুই বিধায়কের নাম করে বলছেন যে এরা এরকম একটি মারাত্মক অভিযোগ করেছে। প্রথমে দুটো বিষয় এখানে একটু আপনাদের শোনাতে চাইবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তাদের নাম করে তারা কি অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং পাশাপাশি যখন আমাদের প্রতিনিধি সন্দীপন সাহার সঙ্গে কথা বলছেন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তিনিও। শোনাবো কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রথমে শুভেন্দু অধিকারী কি বক্তব্য দেন। এখানে দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, দ্য কমপ্লেন্ট অ্যালেজ দ্যাট দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে। আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে। এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার একটু শোনাবো আপনাদের সন্দীপন সাহা কি বলেছেন। নৈতিকতার কাজ করলে এই দলে দল বিরোধী হয়। যারা অনৈতিক কাজ করে দল তাদেরকে পুরস্কৃত করে,
আর যারা নৈতিকতা নিয়ে এগোতে চায়, নিয়ম বহির্ভূত কাজের যারা প্রতিবাদ করে, দল তাদেরকে পুরস্কার হিসেবে বহিষ্কার করে। এটাই এই দলের নীতি। এই নীতির জন্যই দলের আজ এই দুরবস্থা। দলের তরফ থেকে যে চিঠি জমা দেওয়া হয়েছিল বিরোধী দলনেতার জন্য, সেখানে যে সইয়ের সমস্যা ছিল, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনিও আজকে বলেছেন আপনাদের কথা আপনারাই অধ্যক্ষের কাছে জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিলেন, সেই একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে বহু বিধায়ক যেখানে উপস্থিত নেই তাদের ব্লক লেটারে তাদের নাম লিখে সেটাকে জমা দেওয়া হলো রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত কাজ কি হতে পারে? এই প্রশ্নের জবাব আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিতে হবে। শেষ প্রশ্ন করি, আপনার কি মনে হয় এই তৃণমূল কংগ্রেস দলটা থাকবে? এটা আগামী দিন দেখতে পারবেন। জনগণ তো কিছুটা রায় দিয়েই দিয়েছে, বাকি রায় আগামী দিন দিয়ে দেবে। সন্দীপন বাকি রায় জনগণ দেবে, কিন্তু তার আগে যে ডামাডোলটা চলছে, তৃণমূল কংগ্রেসটা থাকবে কিনা সেটা নিয়ে সন্দিহান এই মুহূর্তে বহিষ্কৃত তৃণমূলের এই বিধায়ক। দেখা যাক কি হয় আগামী দিন। আজকে আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন বা তাদের সঙ্গে আলাপ করাবো, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার, দীপঙ্কর দাকে স্বাগত জানাই। রয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়ন্ত কুমার আইচ, জয়ন্ত দাকে স্বাগত জানাবো। সৌরভ প্রিয় দত্ত রয়েছেন তৃণমূল সমর্থক, সৌরভ দাকে স্বাগত জানাবো। অনেকদিন পর সৌরভদার সঙ্গে কথা হচ্ছে, কেমন আছেন সৌরভ দা? না আমার সঙ্গে অনেকদিন পর দেখা। খুবই ভালো আছি। কিরকম চলছে, মানে দিন গুজরান কিরকম ভাবে হচ্ছে? আমরা একটা সময় তো আসলে বিরোধিতা করেই তো ক্ষমতায় এসেছিলাম, আর ক্ষমতার অলিন্দে এসে বিরোধিতা করার যে সম্মান বা জায়গা সেটা খুব মিস করছিলাম। কিন্তু এখন সত্যি সত্যি যে বিরোধিতা করতে হবে, আসলে এটাই আমাদের রাস্তা। ক্ষমতায় থেকে খুব ভালো ছিলাম না, এই মানে এটা আপনার কাছে প্রথম শুনলাম ক্ষমতায় থেকে আপনারা ভালো ছিলেন না, যদিও এখন অনেকে এই কথা বলছেন, দলের বিরুদ্ধে মুখ খুলছেন। আর যারা দলের বিরুদ্ধে মুখ খুলছেন তাদেরকে এখন ওইসব গদ্দার গিরগিটি ইত্যাদি বলা হচ্ছে। আপনাকে শুনতে হয়েছে এরকম কিছু? হ্যাঁ, শুনতে হচ্ছে টুকটাক, সে তো শুনতে হচ্ছেই, অভ্যাস আছে, ওগুলো কোনো অসুবিধা। রাজনীতি আচ্ছা শুনুন তো, আপনার মনে হতে পারে, মানে মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জাল করতে পারে? আমি জানি না ও কি করতে পারে, সেটা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে, ওর পরিবারের লোক বলতে পারবে। আমি কি করে বলবো? কারণ আমি তোর পরিবার না। ওর পরিবারের লোকরা বলতে পারবে যে ওর কি গুণ আছে। আমি কি করে বলবো বলো? এই দলটার সঙ্গে রাজনীতি করেছেন, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেক অভিযোগ হয়তো আপনাকেও এই প্যানেলে বসে শুনতে হয়েছে, মাঠে ময়দানে রাজনীতি করতে গিয়ে শুনতে হয়েছে। কিন্তু সই জাল করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিতে আসা বিধায়ক, এমন নয় যে হেরে গিয়েছেন, টিকিট পাওয়ার পরে হেরে গিয়েছেন, তেমন নয় যে ক্ষোভ থেকে বলছেন বা ইত্যাদি। জিতে যাওয়ার পরেও দুজন বিধায়ক বলছেন এরকম বিস্ফোরক কথা। আমার মনে হয়, দেখো, ঋতব্রতকে প্রথমত দলে যখন নেওয়া হয়েছিল তখন আমাদের মতন বহু কর্মী এর বিরোধিতা করেছিল। তখন আমাদের মতন কর্মীদেরকে কেউ পাত্তা দেয়নি, যা তোদের সঙ্গে কিছু কথা কিসের, আমরা যাকে মনে করব তাকে নেবো, যাকে মনে করব বার করে দেবো। একটা হিটলারি রাজ চলছিল তৃণমূলে। না, এটা আমি বলছি, মানে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব মনে করে যে ঋতব্রতকে নেবে নিয়েছে। যদি বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকতো তাহলে হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যকেও নিত, যদি জ্যোতি বসু বেঁচে থাকতো জ্যোতি বসুকেও তৃণমূলে নিত। তো সুতরাং আমাদের বলা না বলার উপর দাঁড়িয়ে কি আছে? আজকে ঋতব্রত কি করছে না করছে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে যাব না, কি এটার আইনি বিষয় আছে না আছে। তবে এটুকুনি বলবো যে আইনের যেটা আইন বলবে, যেটা সঠিক নিয়ম, আমাদের হেরে যাবার পরেও আমি এখনও তৃণমূল করছি, তৃণমূলটাই করব। আমি কোনোভাবেই অন্য কোনো দলে যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে দল রাখবে, ততক্ষণ পর্যন্ত। কিন্তু দলে থেকে অন্তত আমি এইটুকুনি বলবো, যেটা ঋতব্রত তার বলা উচিত ছিল বা সন্দীপনদার বলা উচিত ছিল, সেটা দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা তার প্রথমে বলা উচিত ছিল। দেখুন, আমরা তো ভীষ্মের মতন অবস্থা, আমাদের কিছু কিছু মানুষের মহাভারতের ভীষ্মের মতন অবস্থা, যে দ্রৌপদীর বস্ত্রহরণ দেখার পরেও আমাদের ভীষ্মকে তখন লড়তে হয়েছিল কৌরবদের হয়ে। তো সুতরাং আমাদের অনেক কিছু দেখেও ডিফেন্ড করতে হয়েছে। এটা ক্ষত্রিয় ধর্ম আমি মনে করি প্রত্যেকেরই। আজকে এই যে বিজেপি যে বসে রয়েছে, ওকেও তো কত লড়াই করতে হয়েছে, কিন্তু ও তো কখনো বিজেপি ছেড়ে তৃণমূলটা করেনি, বা আমরা তৃণমূলটা ছেড়ে বিজেপিটা করিনি। তো ধর্মের লড়াই সবাইকেই লড়তে হয়, কিন্তু তারপরেও কিছু বিষয় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানালে বিষয়টা ভালো হতো যদি এই ধরনের সই জাল হয়ে থাকে, এবং যদি সই জাল হয়ে থাকে এর জন্য যেই দোষী তার শাস্তি হওয়া উচিত। আমি এটুকুনি বলতে। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, যদিও অনেকেই জানেন, তাও একবার একটু এখানে বলে দিচ্ছি, এবং দীপঙ্করদার কাছে আসবো, জয়ন্তদার কাছেও আসবো। সেটা হচ্ছে যে 6 মে, 4 মে ভোটের রেজাল্ট বেরোয়। 6 মে একটা বৈঠক ডাকা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। সেই বৈঠকে একাধিক বিধায়ক তারা উপস্থিত ছিলেন, এবং সংবাদ মাধ্যমে যখন এই বিষয়টা সামনে আসে, পরিষদীয় দলনেতা বা অন্যান্য যারা পদাধিকারী বিধানসভায়, সেটা কারা হতে চলেছেন
সেইটা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন বলা হচ্ছিল যে সেই বিধায়করা এই ভার মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। এটা হচ্ছে 6 মের বৈঠকে বিধানসভায় দেখা গেল পরবর্তী ক্ষেত্রে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি সেটা প্রত্যাখ্যাত হলো। 19 মে কালীঘাটে আরও একটা বৈঠক হলো এবং যেখানে পরিষদীয় দলের সিদ্ধান্তে স্বাক্ষর করানো হলো বিধায়কদের, এবং গন্ডগোলটা এখানেই হলো। কি হলো? একাধিক বিধায়ক এটা বলছেন যে যে সই তাদের করানো হয়েছিল 6 মে তারিখের কার্য বিবরণীতে, মানে ভাবুন 19 তারিখের বৈঠক হচ্ছে, সেই বৈঠকে তাদেরকে সই করানো হচ্ছে যেটা 6 তারিখের কার্য বিবরণী ছিল। আর এখানেই মূল জটিলতা তৈরি হয়েছে বলে এই বিধায়করা মনে করছেন। আজকে এই দুজন বিধায়কের নাম প্রকাশ্যে এসেছে, হয়তো এমন অনেকে রয়েছেন যারা এখনো মুখ খুলছেন না। জানি না আগামী দিনে এই যে গতকালের যে বৈঠক সেখানেও মাত্র 16 জন উপস্থিত, বাকিরা নেই, তাদের মধ্যে আরও কেউ মুখ খুলবেন কিনা। অরূপ রায় তিনি বলছেন যে যদি তদন্ত চলে এটা নিয়ে তাহলে আমি সহযোগিতা করব। আজকে প্রথমেই আপনাদের শোনাচ্ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া যে যারা সহযোগিতা করবেন তাদের জন্য আইন একরকম, আর যারা অসহযোগিতা করবেন তাতে আইনের পথে চলবে। অরূপ রায় দেখুন কি বলেছেন। মিটিংয়ে গেলে সই করতে করেছিলাম। আমি একটা সই মমতাদির বাড়িতে করেছিলাম, সেই সইটা আমি করেছিলাম, কিন্তু যে সইটা সিআইডি আমার কাছে নিয়ে এসেছিল সেই সইটা আমার নয়। অফিসিয়াল লিডার বানাতে আমাদের শোভনদেব ছাড়া দিয়ে কোনো আপত্তি ছিল না। রেজলিউশনের কাগজে আমাকে যে সইটা আমায় দেখিয়েছে সেই সইটা আমার নয়, কিন্তু আমি মমতাদির বাড়িতে সই করেছিলাম। আমার সই না মানে তার মানে অন্য কেউ করেছে, আমার সই না আমি বলে দিয়েছি। আমি কেন আইনি পদক্ষেপ নিতে যাবো? এনকোয়ারিতে সহযোগিতা করবো, সহযোগিতা করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সইটা আপনি করেছিলেন সেটা কি বিরোধী দলনেতা কে হবে সেটার সপক্ষে সেই সইটা করা উচিত? খুব সম্ভবত। তারপর যে সিআইডি যে সইটা নিয়ে আসে সেই সইটা আমার। 14 জন বিধায়কের নাম ব্লক লেটারে রেখা, তার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের বিধানসভার সচিবের। তারপরে বিষয়টা সামনে আসে। আমি দীপঙ্করদার কাছে এটার উত্তর নেব একটু খুব সংক্ষেপে, কারণ এটা বিরতি নেব। আমি তারপর আবারও আসবো আপনার কাছে। দীপঙ্করদা কিভাবে দেখছেন এই সই জাল? সেটাও করছে তৃণমূল। এটা তো মানে সত্যি সত্যি একজন বিধায়ক বেঁচে আছেন, বেঁচে থাকাকালীন তার সই হচ্ছে ব্লক লেটার, এবং সেটা কোথায় জমা যাচ্ছে? বিধানসভা। গণতন্ত্রের মন্দিরে যেখানে সেই বিধায়ক বসে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বিরোধী দলের কে থাকবেন সেটা যাবে। তাহলে দলের কি অবস্থা দেখুন। আমরা বলেছিলাম যে এই দলটা হারলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, আমাকে এটা একটু বলুন। উনি বিধানসভার ভিতরে কি কি হবে আপনি সেই সিদ্ধান্ত উনি নিতে পারেন? আমি সেখানেই যাচ্ছি। আসবে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা? আমি সেখানেই যাচ্ছি। দেখুন দলের অবস্থা দেখি, 80 জন বিধায়ক জিতেছে, উপস্থিত 16 জন, 16 জনের মধ্যে বাকিরা আসেনি। 9 তারিখে 6 তারিখের বৈঠক, 19 তারিখে একটা বৈঠক, 19 তারিখের কাগজ যাচ্ছে স্পিকারের কাছে, সেখানে ব্লক লেটারে তাদের নাম লেখা, যাদের নাম যাচ্ছেন তারা বলছেন আমরা সই করে নিয়ে যাচ্ছি। এখানে বিজেপি নেই, বিরোধী দল নেই, কোনো কিছু নেই। একটা দলের আভ্যন্তরীণ বিষয়, সেটাকে সামনে আনছেন কি সেই দলের বিধায়ক। আমি জানি না সে বিধায়ককে অপছন্দ হতে পারে, ব্যক্তিগতভাবে থাকতে পারে, কিন্তু যেটা করেছে এটা করা যায় কি? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? 2011-র আগে তার অবস্থান কোথায় ছিল? পিসি ভাইপোর কোম্পানিটাকে আজকে লিমিটেড কোম্পানিকে তৈরি করলো কে? সে, যার জন্য আজকে বাংলায় যারা তার হয়ে রাজনীতি করেছিল। আমি অরূপ রায়কে দেখাচ্ছিলেন, আমি যত বছর দেখি, আমার এই রাজনীতির যত 30-32 বছর, অরূপদা তার থেকে বেশি দিন রাজনীতি করেছেন এবং ছাত্র রাজনীতি করেই তৃণমূলে এসছেন। সেই লোকের সই যদি জাল হয়, এটা ভাবাই যায় যে একজন বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ক, ভালো মন্দ সে জায়গায় যাচ্ছি না, তার নামের সই যখন স্পিকারের কাছে যাচ্ছে, একসাথে স্পিকারের তো আগের সইগুলো আছে, স্পিকার তো পুরনো বিধায়ককে চেনেন, তার সই তো দেখেছেন, দেখেই তো বুঝতে পারবেন এটা জাল। তাহলে আগে কয়লা, বালি, পাথর, সোনা, কত কিছু দেখিয়েছো সোনা চুরি করে, এবার তুমি তোমার বিধায়কদের, জীবিত বিধায়কদের সইটাও ব্লক লেটারে লিখে পাঠাচ্ছ, এটাও তোমার চুরি। ওই যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সব চোরেদের পাঠশালা ওই কালীঘাটের টালির চালা। আসলে এই বাংলায় চুরি সংস্কৃতিতে রাজনীতিতে এরকম ছিল না। সেটাকে, এই রাজনীতিটাকে চুরি এবং সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এই তৃণমূল কংগ্রেস করেছে। সেই জন্য সৌরভবাবুর মতো লোকরা দলের কোনো পথ পায় না। দীর্ঘদিন রাজনীতি করা সত্ত্বেও, ছাত্র রাজনীতি করতে সত্ত্বেও আজকে তার জায়গা নেই, কারণ সে সৎ। ওখানে কার জায়গা হবে যে চুরিটা শিখতে পারবে? সৌরভবাবু বলছিলেন চুরিটা শিখতে পারেন, ওখানে যেতে পারে। এটা একটু ব্যাপার। দীপঙ্করদা, এই যে কথাটা আপনি বলছেন না যে যারা সৎ, আজকে তাদের তৃণমূল কংগ্রেসের জায়গা নেই,
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে যে ব্যানারগুলো ফেস্টুন আগে 11-র আগে রাস্তায় সততার প্রতীক যারা ছিল তারা বুক চিতিয়ে বলতো, শুভেন্দু অধিকারীও বলতো, আমাদের মতো যারা ছিল তারাও বলতো। কিন্তু 11, 12, 13তে আসলে সততাবাদী করে গেল কেন? ভাইপোর এন্ট্রি হলো। ভাইপো এসে সততা যারা, সততাকে বাদ দাও, সত্যটাকে বাদ দাও, দিয়ে চুরিটাকে শেখাও। চুরি যারা করতে পেরেছে তাদের দ্রুত পদোন্নতি হয়েছে, আর যারা ওই যে জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, হুমায়ুন, পুরো নামের সাম্রাজ্য, একদম তাদের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের বসবাস করার জন্য যদি কেউ রাজি থাকো চুরি করতে পারো তাহলে থাকো, না থাকলে তোমার গাড্ডা। আর তুমি গাড্ডায় শুধু যাবে না, তোমার সিগনেচার ব্লক লেটারে লিখে পাঠাচ্ছি। একটু বিরত করবো, একটা লিমিট থাকে। হ্যাঁ, আমি একটু বিরত করব, আমি একটা ব্রেক নেব খুব দ্রুত। বিরতির পর ফিরে এসে জয়ন্তদার কাছে যাব, সঙ্গে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর, জয়ন্তদার কাছে যাব। জয়ন্তদা, নজিরবিহীন ঘটনা বাংলায় অনেক ঘটেছে, কিন্তু সই জাল এবং যারা যে জাল করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি তার দলেরই বিধায়কদের বিরুদ্ধে এই ঘটনা ঘটাচ্ছেন। মারাত্মক অভিযোগ, কিভাবে দেখছেন আপনারা? এটা তো অস্বাভাবিক কিছু নয়। গত 15 বছর ধরে যেভাবে বিশ্ববাংলা লোগো লাগিয়ে পক্ষান্তরে বাংলাকে একদম চুরি করে শেষ করে দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে, হ্যাঁ, মানে বালি, কয়লা, পাথর, গরু, এইসব তো মানে আজকে নস্যি মনে হচ্ছে। এই যে জায়গায় গণতন্ত্রের বস্ত্রহরণ হলো যেভাবে, কারণ বিধায়করা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ, গণদেবতাদের তারা প্রতিনিধিত্ব করছে কোথায়? গণতন্ত্রের মন্দিরে। সেই গণতন্ত্রের মন্দিরে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সই যদি জাল হয়, তাহলে মানে থাইল্যান্ড, ব্যাংকক থেকে বৌমা সোনা নিয়ে কলকাতা এয়ারপোর্টে ধরা পড়ছে, এটা কোনো বড় ব্যাপার আর খবর নয়। এটা আর বড় খবর হতে পারে না, কারণ ওটা তো একজন ব্যক্তি সোনা নিয়ে ধরা পড়েছিল। এখানে তো মানে সোনার ভাইপো, যেমন আপনি পুরীতে গেলে পরে সোনার গোপাল দেখতে পাবেন, হ্যাঁ, তো সোনার গোপাল একটা মন্দির আছে, ওখানে সোনার গোপাল দেখতে যায় সবাই। তো এখানে হচ্ছে সোনার ভাইপো। তো সোনার ভাইপো এত সুন্দর সোনার কাজ করেছে যে লাস্টে তার দলের বিধায়কদের সই জাল করতে শুরু করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কি জানেন তো, এটা মানে প্রমাণ করে দিল যে ওই মানে চোরেদের স্বভাব যায় না মোলে, একটা কথা আছে না, স্বভাব যায় না মোলে। তো এরা কিন্তু ক্ষমতা থেকে আজকে চলে গেছে, ক্ষমতা থেকে বাংলার মানুষ এদেরকে আজকে দ্ব্যর্থহীনভাবে ক্ষমতাচ্যুত করে তাদের সঠিক জায়গাটা যেখানে সেখানে তাদেরকে প্রস্থাপিত করে দিয়েছে। প্রতিস্থাপিত করার পরেও তাদের সেই স্বভাবটা এখনও তারা বেরিয়ে আসতে পারেনি। মানে তারা এখনও মনে করছে বিমান বন্দ্যোপাধ্যায় এখনও স্পিকার, বিমান বন্দ্যোপাধ্যায় এখনও স্পিকার হয়ে আছেন এবং তারা যা পাঠাবেন সেটাই পাস আউট হয়ে যাবে, সেটাই আপনার গ্রাহ্য হয়ে যাবে। সেই জন্য 2016 সালে যখন কংগ্রেসের এমএলএদের যখন ওনারা টাকা দিয়ে কিনছিলেন বা কেসের ভুয়ো মামলা তাদের জর্জরিত করে যখন তাদেরকে বাধ্য করছিলেন যেতে, এবং যে বিধায়কদের বিরুদ্ধে তখন তৎকালীন কংগ্রেসের পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান যখন কমপ্লেন করেছিলেন যে এদের বিধায়ক পদ খারিজ করা হোক এবং প্রপার আইনে খারিজ করা হোক, এটা কারোর ইচ্ছাই নয়, ব্যক্তিগত ইচ্ছায় খারিজ করার কথা বলা হয়নি, সেই সময় এই বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু কর্ণপাত করেন না। জয়ন্তদা, একটা কথা বলুন, যেটা গোদা যেটা বোঝা যাচ্ছে যে যারা সই এখন যারা বলছেন যে আমাদের সই জাল করা হয়েছে, তার মানে এই যে পদগুলো দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে কোনো মানে পরিষদীয় দলনেতা বা বিরোধী দলনেতা, এই যে পদগুলো দেওয়া হয়েছে সেটাতে এদের অন্তত ভরসা নেই বা তারা এটা চাননি। মানে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হন, এটা এরা চাননি, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তা কেন, মানে প্রথমত এই বিরোধটা কেন, কোথায় বিরোধ? তাহলে কি শোভনদেব চট্টোপাধ্যায়কে মেনে নিতে আপত্তি আছে দলের অন্দরে? তাহলে কি এটা নিয়ে দুটো ভাগ আছে দলের অন্দরে? বা আরও যে বাকি যারা যারা যে পদ পেয়েছেন, যদিও সেটা অফিসিয়াল এখনো পর্যন্ত তো বলতেই পারছি না আমরা, যেহেতু সাইনগুলো নেই বা জানি না আদৌ সেটাতে কি আছে, তাহলে কি দুটো ভাগে ভাগ হয়ে গেল? দলের ভেতরে কে বিরোধী দলনেতা হবে সেটা নিয়েও দুটো ভাগ দলের ভেতরে। সত্যি কথা বলতে কি, এই 6 তারিখের যে মিটিংটা ডাকা হয়েছিল, এটা আমার থেকে বেশি ভালো সৌরভ দা বলতে পারবেন, কারণ সৌরভ দা হচ্ছে তৃণমূলের সমর্থক বা তৃণমূল করেন।
কিন্তু আজকে আমরা টিভির পর্দায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ভার্সনটা দেখেছি তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে 6 তারিখের মিটিংয়ের এজেন্ডা ছিল অভিষেক ব্যানার্জিকে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া। 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, তৃণমূল পর্যদুস্ত হয়েছে। 6 তারিখের মিটিংয়ে এজেন্ডা একটাই ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা এবং তাকে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া। যে স্ট্যান্ডিং ওভেশনে সেখানে উপস্থিত সব বিধায়করা দাঁড়িয়েছিলেন, একজন মাত্র সিনিয়র বিধায়ক ছাড়া, যিনি দাঁড়াননি এবং স্ট্যান্ডিং ওভেশন দেননি যুবরাজকে বা ভাইপোকে, হোয়াট এভার ইউ সে। সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে আমি অর্ধেকটা উঠেছিলাম এবং তাকে যখন দেখলাম যে তিনি দিলেন না, তার কাছ থেকে আমি শক্তি সঞ্চয় করলাম, শক্তি সঞ্চয় করে আমি বসে গেলাম, আমি আর বাকিটা আমি আর সোজা হয়ে দাঁড়ালাম না। তারপরে উনি এখন সোজা হয়ে এখন বর্তমানে আবার দাঁড়াতে পেরেছেন এই 19 তারিখের চিঠির পরিপ্রেক্ষিতে। কিন্তু আমার কথা হচ্ছে যে পরিষদীয় দলনেতা ঠিক করবে নির্বাচিত বিধায়করা, এবং তার একটা কিন্তু প্রফর্মা আছে, একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? যে পরিষদীয় দলের বৈঠক হবে, সেই দলের বৈঠকে সিদ্ধান্ত হবে এবং দলের বিধায়করা সেই রেজলিউশনে সই করবেন এবং সই করে সেই রেজলিউশন সমেত পার্টির লেটার হেডে পার্টির কিন্তু প্রেসিডেন্ট বা চেয়ারপারসন বা জেনারেল সেক্রেটারি লেটার হেডে নয়, সির্ফ পার্টির নাম লেখা থাকবে, ঠিকানা লেখা থাকবে অফিসে, এবং সেখানে তারা সেই চিঠিটা বিধানসভায় পাঠাবে স্পিকারের কাছে। ওখানে সইটা কার থাকবে? ওই উপস্থিত বিধায়কদের সইটা থাকবে, যারা ওই মিটিং উপস্থিত ছিলেন পরিষদীয় দলের বৈঠকে, আচ্ছা, নির্বাচিত বিধায়করা। এখানে এবার 19 তারিখে, এবার 6 তারিখের পরে যে চিঠিটা পাঠানো হলো, ওটা পাঠানো হলো সাধারণ সম্পাদকের লেটার হেডে, যেটা সম্পূর্ণ গৃহীত কাজ। এটা কোনোদিন হয় না, পার্টির একজন ফাংশনারি এইভাবে পাঠাতে পারেন না, কারণ পরিষদীয় দল সিদ্ধান্ত নেবে কারা পরিষদীয় দলনেতা হবে। এটা হলো 1 নম্বর, এখানে প্রথম গলদ। তার জন্য আবার ওনাদেরকে পরবর্তীকালে আবার চিঠি পাঠাতে হলো 19 তারিখে, যেটাতে সই জাল করে পাঠাতে বাধ্য হলো। দ্বিতীয় হলো, আপনি যে প্রশ্নটা করেছেন খুব ভ্যালিড প্রশ্ন, যে দলের মধ্যে কি দুটো ভাগ হয়ে গেল? হতেই পারে, কারণ শোভনদেব চট্টোপাধ্যায় একজন বর্ষিয়ান বিধায়ক, 80-র ওপর বয়স, তার অনেক উপলব্ধি আছে। আবার এখানে দেখতে হবে সন্দীপন সাহা, যিনি আজকে এই বিদ্রোহটা করলেন, চিঠিটা লিখলেন এবং তার জন্য তিনি বহিষ্কৃত হলেন। সন্দীপন সাহার কে, তার ব্যাকগ্রাউন্ডটা কি? তার বাবা হচ্ছেন স্বর্ণকমল সাহা। স্বর্ণকমল সাহা হচ্ছে গত 15 বছরের বিধায়ক এন্টালি বিধানসভায়। স্বর্ণকমল সাহার রাজনৈতিক গুরুদেব কে? সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন উত্তর কলকাতার লোকসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী হচ্ছেন আপনার চৌরঙ্গি বিধানসভার বিধায়িকা। এই নিয়ে 5বার জিতলেন, চৌরঙ্গি থেকে নিয়ে 5বার জিতলেন। এবং সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তো সুপ্ত বাসনা থাকতেই পারে যে আমার স্ত্রী কেন দলনেত্রী নির্বাচিত হলো না, আমার স্ত্রীকেও তো দলনেত্রী নির্বাচিত করা যেতে পারত। নয়না বন্দ্যোপাধ্যায়ের একটু রিয়াকশনটা শোনাই, যথেষ্ট রেগেই কথা বলেছিলেন উনি সাংবাদিকদের সঙ্গে। একটু শোনাবো নয়না বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, দেখুন। কথা বলবেন না, জালটাল আপনারা বসাচ্ছেন এইসব কথাবার্তা। ওই জালের কি আছে? আমি নিজের নাম লিখেছি, ওখানে জায়গা ছিল না। What I have explained already. ওই হয়নি, সই জালের কথা বলবেন না। জালটাল আপনারা বসাচ্ছেন এইসব কথাবার্তা। ওই জালের কি আছে? আমি নিজের নাম লিখেছি, ওখানে জায়গা ছিল না। What I have explained already. তাহলে নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, উনি নিজেই নিজের সইটা করেছেন। আচ্ছা, আমি আসবো, আমি জানি আরো অনেক কিছু বলার রয়েছে, আমি আসছি। সই করা যায় আমার জানা নেই, আমি জানি না, যাই হোক সইটা আমরা ব্লক লেটারে করেছি। আমি আসবো দাদা, একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, বিরতির পরে আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, এই দুজনের নাম এই মুহূর্তে প্রকাশ্যে, এবং এই দলে আরও ভবিষ্যতে কেউ জুড়বেন কিনা, আরও কেউ মুখ খুলবেন কিনা, সেটা সময় বলবে। দীপঙ্করদার কাছে আসি। দীপঙ্করদা, কিছু একটা বলতেও সেই সময় চাইছিলেন আপনি, সেটা তো শুনবই, এবং পাশাপাশি কি মনে হচ্ছে, মানে এই তালিকা কি দীর্ঘায়িত হবে? দেখুন, তালিকা দীর্ঘায়িত হোক বা ছোট হোক সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে কি, যারা এই কাজটা করেনি বলে স্বীকৃতি দিচ্ছে। 14 জন আছে, 2 জন এসেছে, বাকি 12 জন এখনও চুপ করে। তারা কি চাইছে? তাদের কি বক্তব্য? তারা কেন এখনও বলছে না যে সইটা আমরা করিনি? সেটা তাদের দলের অভ্যন্তরীণ হতে পারে, কিন্তু তারা যে জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে, তাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে, সেটা তো প্রকাশ করতে হবে যে আমরা করেছি কি করিনি। দ্বিতীয় একটা কথা, যে চুরি স্যাসামি, এদের চুরি 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 বলতে গেলে তৃণমূল মানে এমন একটা, যে তৃণমূলের সমর্থক শব্দ চোরে পরিণত হয়ে গেছে, যেটা হওয়া উচিত ছিল না। আমি আগেই বলেছি,
এক্ষেত্রে যে করেছে তার যেমন সাজা হওয়া উচিত, কিন্তু দলের অভ্যন্তরীণ বিষয় যে বিষয়টা বলছিল কংগ্রেসের যিনি আছেন, আমরা দলের অভ্যন্তরীণ বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসটা থাকবে না, সেদিকেই এগোচ্ছে। এবং একটা লিমিটেড কোম্পানিকে কে ম্যানেজিং ডিরেক্টর হবে থাকবে না মানে কি তার হবে? নিয়ে দলটা থাকবে কেন? না, আদৌ মানে নীতি কি হবে? এই নীতি- লোকগুলো কি করবে? এখন 78টা লোক। ভাইপো নেতা না পিসি নেতা দাঁড়িয়ে গেছে। আমরা যেমন দেখেছিলাম পিসিকে, দেখুন এখন পিসিকে যে এরকম কালী পুজো, দীপঙ্কর শুনুন, দা, না আমি না just দীপঙ্কর শেষ দা, করবো, এরকম আপনি তো জিজ্ঞেস শোনা করুন, যাচ্ছে শেষ করুন। অনেকে বিজেপির দিকে ঝুঁকছে, অনেকে কংগ্রেসের দিকে ঝুঁকছে, এরকম কিছু শোনা যাচ্ছে। আপনি কি সেটাই বলছেন যে মানে আমি এগুলো সেটা বলছি। এরা অন্য কোনো আমি রাজনৈতিক বলছি দলে যে চলে যাবে? ভাইপো পিসিকে ধাক্কা মেরে ফেলে পিসিকে হসপিটালে পাঠাতে পারে, সেটা তদন্ত হয়নি এখনো। সেই ভাইপো পিসির গলার পরে চাকু রেখে এই নিজে চিঠি পাঠায়নি তো স্পিকারের কাছে, কারণ প্রেসিডেন্ট থাকতে জেনারেল সেক্রেটারি প্যাডে চিঠি যায়, এটা কোন সাংগঠনিক বিষয়? বলুক তাদের প্রেসিডেন্ট নির্বাচন, জেনারেল সেক্রেটারি সৌরভবাবু নিজে বলুক কে হবে। এভাবে যেতে পারে না। তাহলে কি আবার একটা ধাক্কা দিল বা গলার ধারে চাকু অভিষেক রাখলো? বন্দ্যোপাধ্যায় এটা জানবেন এটা না, করেছে। বুঝবেন না যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর না থাকে উনি কিছু কি করতে ছিল? পারবেন না। মমতা ব্যানার্জির কি করার আছে? উনি তৈরি করে দেওয়া জমির উপর রাজনীতি করেছেন, উনি পুরোটাই বিরোধিতা তো জানেনই না। মমতা ব্যানার্জির যদি করার থাকতো তাহলে মমতা ব্যানার্জি যখন মার খাচ্ছে তখন অভিষেককে ঠেকাতে পারতো, যখন সোনা নিয়ে বৌমা ধরা পড়ছে তখন অভিষেককে ঠেকাতে পারতো, যখন কয়লা বাড়ির টাকা কোটি কোটি টাকা ঢুকছে কালীঘাটে তখন মমতা ব্যানার্জি ঠেকাতে পারেনি। ওই ধৃতরাষ্ট্রের মতন হয়ে গেছিল। পুত্র স্নেহে আজকেও কুরুক্ষেত্রে একটা কৌরব বংশ ধ্বংস হয়ে গেল, শুধুমাত্র কি ওই দুর্যোধনকে রাজা করতে হবে হস্তিনাপুরে, সেটা করেনি, করার জন্যই কিন্তু কুরু বংশ ধ্বংস হয়েছে। আর মমতা ব্যানার্জি সেরকমই, কারণ মমতা ব্যানার্জি তো প্রস্তাব দিয়েছিল অভিষেককে নেতা মানতে হবে, আর সেই দিন শুভেন্দু অধিকারী 5টা ডিপার্টমেন্ট ছুঁড়ে ফেলে বলেছিল ওই ভাইপোকে আমি নেতা মানবো না। সেটাই তো বাস্তব সত্য, সেটাই বাস্তব। যারা নেতা মানতে পারেনি ভাইপোরে তারা দল ছেড়ে এসেছিল বলে আজকে তারা সিদ্ধান্ত সোজা করে সেই দিন ছিল বলে আজকে সেই মুখ্যমন্ত্রী। অর্থাৎ বাস্তব সত্যটাকে মানতে হবে। ভাইপোকে লিমিটেড কোম্পানি কেন মানবে? কেন সেই দিন ভাইপোকে মানতে চাইনি বলে শুভেন্দু অধিকারী বেরিয়ে এসেছিল? যারা বেরিয়ে এসেছিল তারা প্রমাণ করেছে যে ভাইপোর কোনো রাজনৈতিক দূরদর্শিতা নেই, এই বাংলার রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক নেই, পুরোটাই অনৈতিক দুর্নীতির সাথে যুক্ত। আবার যারা পশ্চিমবঙ্গে রাজনীতি করত তাদেরকেও শেষ করে দিয়ে, যুব সমাজকে শেষ করে দিয়েছে, একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে, চাকরি শিক্ষা সব থেকে শুরু করে রাজনৈতিক শিক্ষা থেকে বঞ্চিত করেছে। তা না হলে 2013 সাল থেকে শুরু করে 26 পর্যন্ত একটা কলেজে নির্বাচন করলো না। একটা কলেজে কেন নির্বাচন করলো না? বাংলার মানুষের ক্ষতির কথা আমি সরিয়ে রাখছি, আমি বলছি নিজের দলের ক্ষতিও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করে ফেলছেন। একটু সৌরভদার কাছে আসবো, আমি আসছি দাদা, সৌরভদার কাছে একটু আসি। নিজের দলের ক্ষতিও তো করে ফেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভদা কি উত্তর দেবো জানি না, তবে এইটুকুনি আমি বলবো যে দলের প্রতি আনুগত্য পুরস্কার যদি সারা পৃথিবীর বুকে কাউকে দেওয়া যায় বা দেওয়া উচিত বলে আমার মনে হয়, তার একটাই নাম, সে হচ্ছে কুণাল ঘোষ। যে কুণাল ঘোষের কাছে আজকে সবাইকে যেতে হচ্ছে, এই কুণাল ঘোষকে লাস্ট 1 বছরে 3বার সাসপেন্ড হতে হয়েছে, 3বার শোকজ লেটার পেতে হয়েছে। জেল খাটার পরেও, তাকে জেলের মধ্যে অমানবিক অত্যাচার করার পরেও সেই কুণাল ঘোষ আজকে দলের হয়ে যেভাবে লড়াই দিচ্ছে, এটা শিক্ষণীয় বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যারা এই দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছে বা আনুগত্য রেখেছে, দল হয়তো জানতো যে এরা তো কোনোদিন দল থেকে যাবে না, লাথিকাক ঝাঁটাকাক এরা দল থেকে যাবে না, ফলে দলের মধ্যে দুর্বৃত্তায়ন বেড়েছিল। আমার এলাকাতেই অনেক দুর্বৃত্তায়ন বেড়েছে, আমার এলাকাতেই অনেক শার্প শুটার টিকিট পেয়েছে, যেখানে আমি কথা বলছি যে আমাকে টিকিট দেওয়ার কথা ছিল বা আমার বাবাকে টিকিট দেওয়ার কথা ছিল পরবর্তীকালে, বাবা আগে কাউন্সিলর ছিলেন, তো সেখানে আমরা দেখেছি শার্প শুটার টিকিট পেয়েছে, শুনেছি 17 লক্ষ টাকা 18 লক্ষ টাকার বিনিময়ে টিকিট পেয়েছে। তো এই দুর্বৃত্তরা যখন একটা সমাজের মাথা হয়ে দাঁড়ায় তখন তো স্বাভাবিকভাবে এই দলের পতন হয়। এখন অনেকে বলছে যে সৌরভদা এখন বলছেন কেন, গদ্দার এখন বলছেন কেন? আমি এখন বলছি না, এটা আমার ফেসবুক দেখলে অনেক আগেই বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত আমি এটা বলি তাদেরকে, যখন লাস্ট একটা লাইন বলি, যখন না লাস্ট কেন আপনি বলবেন, দলের মধ্যে কখনো বলেছেন? ফেসবুক তো বুঝলাম, দলের মধ্যে বলেছি, আবার বেশি বলতে গেলে আবার মুশকিল হচ্ছে যে ওই শার্প শুটাররা তখন আমাকে আবার গুলি করে দিতে পারতো। আমার তো আবার মেয়ে আছে, একটা আমার সংসার আছে,
আমাকে গুলি করে দিতে পারতো, আমার ভয় ছিল। এরকম ভয় শুধু আমার নয়। দুদিন আগে প্যানেলে বসে বলছে আমার তো একটা মেয়ে আছে তাই আরজি করার সময় চুপ ছিলাম। না, আমি কিন্তু আরজি করার সময় চুপ ছিলাম না, আমরা আরজি করার সময় কথা বলেছি। পরমব্রত চট্টোপাধ্যায় আমি বলছি শোনো, তাই চুপ ছিলাম। তুমি কথাটা বোঝো। মানে সবাই চুপ থাকলে কে বলবে দাদা? আয়না তো দেখাতে হবে দলটাকে। শেষ করতে দাও, শেষ করতে দাও। যদি আপনি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন দলটাকে তো আয়না দেখাতে হবে। আমি সিপিএম এর সময় সিপিএম করতে ভয় পাইনি, দীপঙ্করের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি, তো শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা রাজনীতি করেছি, ওটা ব্যাপার না। আমরা বিরোধীদের ভয় পাই না, ভয় আমি আমার দলের গুন্ডাদের পেয়েছি। আমি সিপিএম এর সঙ্গে লড়াই করেছি, সেই সিপিএম এর গুন্ডারা যখন তৃণমূলে ঢুকেছে তখন আমরা ভয়টা পেয়েছি। আজও ভয়টা আমি জানি বিজেপি আমায় মারবে, আমি কিন্তু বিজেপিকে ভয় পাচ্ছি না যে মারুক আমাকে। আমার কাছে লজ্জার ব্যাপার এটা যে আমার দল আমাকে মারবে, এটা আমার কাছে লজ্জা, সম্মান, আমার মেয়ের সম্মান, আমার পরিবারের সম্মান। বিজেপি আমাকে খুন করে ফেলে তাহলে আমার সম্মান যাবে না। আজ মেয়ে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি এটা বলতে চাইছি এই দুর্বৃত্তায়নটা যদি না ঠেকানো যায় তাহলে কিন্তু দলটা আর উঠে দাঁড়াবে না, এক। আর 2 নম্বর বলছি, শুধু আমি একা না, এরকম ভুগেছে সারা বাংলার লক্ষ লক্ষ কর্মী, লক্ষ লক্ষ কর্মীর চোখের জল, যারা কথা বলতে পারেনি। কথা বললে তাদের মাথায় ক্যামাস্টিনের বন্দুক ঠেকানো হতো, মানে আমি অরিজিনাল বন্দুক বলছি না, ক্যামাস্টিনের বন্দুক দাগিয়ে রাখা হতো, আইপ্যাকের বন্দুক দাগিয়ে রাখা হতো। হ্যাঁ, এরকম যে ক্যামাস্টিনের দাদা, আইপ্যাকের দাদা, লাট সাহেবি পানা, এই জায়গাগুলোর জন্য লক্ষ লক্ষ কর্মীরা বঞ্চিত, তারা আজকে মার খাচ্ছে। উত্তর 24 পরগনার বুকে আজকে তুমি আমাকে দেখাও একটা নেতা ঘরের বাইরে নেই, একটা নেতা নেই, আর সেই কর্মীদেরকে বাঁচাচ্ছে বিজেপির নেতারা। অর্জুন সিং বাজাচ্ছে, দমদমে অরিজিৎ বক্সি বাজাচ্ছে, উত্তর দমদমের সৌরভ সিকদার বাজাচ্ছে, বড়নগরের সজল ঘোষ বাজাচ্ছে। লজ্জা করছে না তৃণমূলের সেই সব নেতাদের, যে নেতাদের জন্য আজকে কর্মীরা গলা ফাটিয়ে আজে বাজে বক্তব্য দিয়েছে? আমি তো রাস্তায় রয়েছি, আমি মোটলে অসুবিধা নেই, কিন্তু আমি এই বার্তা দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দিদি, আমরা তোমার মুখ দেখে দল করতে এসেছি, আমরা যুবরাজ বস বা কারোর মুখ দেখে দল করতে আসিনি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করতে এসেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দলটা করব। আজও দল করব, মার খেলেও দল করব, কিন্তু শুধু তোমার মুখ দেখে দল করব। আর যদি কুণালদা নেতৃত্ব দেয়, অরূপ চক্রবর্তীরা নেতৃত্ব দেয়, তাহলে দল করব। কোন রকম বাচ্চা ছেলেদের কাছে, ডিজে বাজানো নেতাদের কাছে, ডিজে নাচের নেতাদের কাছে, আর ওই সব গুন্ডা হুলিগ্যান্স এদের কাছে মাথা নত করে দলটা করব না। যতদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো, কোনোদিন গিরগিটি হয়ে বাঁচবো না। একটা ব্রেক নিই, আমি আসছি, একটা বিরতি নিই। কেন সত্যি কথা, সৌরভ দ্বারা যতদিন ধরে দল করেছেন, যদি দীপঙ্কর দেওয়ারতী জানে আমি দলের বিভিন্ন ব্যাপারে বহু আগেও বহুবার বলেছি এই জিনিস আমি সমর্থন করি না, কিন্তু এরা আমাকে খুঁজে পায়নি। আগে শুনো, আগে অভিষেক বলতো কি আমরা খুঁজে নেব। কাকে খুঁজে পেয়েছে? রজ্জাক মোল্লা। কাকে খুঁজে পেয়েছে? প্রতিকুর। কাকে খুঁজে পেয়েছে? ঋতব্রত। কাকে খুঁজে পেয়েছে? শাহজাহান। কাকে খুঁজে পেয়েছে? জাহাঙ্গীর। কাকে খুঁজে পেয়েছে? জায়ান সিং। শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোম মেরেছে। আমি বলছি এদেরকে খুঁজে পেয়েছে, আমাদেরকে খুঁজে পাইনি, আমাদেরকে দেখতে পাইনি। কেন? আমরা টাকা তুলে দিতে পারবো না দিতে। আর আমার বাবা সেই শিক্ষা দেয়নি, আমার বাবা কাউন্সিলর ছিল। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইডি, সিবিআই, বিজেপি আমার ঘর তছনছ করে দিক। আমার বাড়ি 2009 আগেও যা ছিল আজকে 2026 তাই আছে। চ্যালেঞ্জ করে বললাম আমি বিজেপি, সিপিএম, যে কোনো দলকে। বেশ, একটা ব্রেক নেব, খুব শার্প ব্রেক। এবং আমি আবার বলছি যে সৌরভ দাদের মতো নেতারা যারা একদম প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে রাজনীতি করেছেন, তাদের জন্য আজকের এই দিনটা দেখাটাই একটা সাংঘাতিক কষ্টের। সত্যি কথা, আমি জানি না সৌরভ দাদের মানে কি বলে সান্ত্বনা দেওয়া যায়, জানি না। যাই হোক, একটা ব্রেক নেব, খুব দ্রুত বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা পৌঁছেছেন। এখন যেটা সূত্র মারফত কিছু তথ্য পাওয়া যাচ্ছে, সম্ভাব্য কি প্রশ্ন সিআইডির তরফ থেকে থাকতে পারে, আমি একটু দেখাতে চাইবো এই প্রশ্নগুলো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। দেখুন, অনুপস্থিত বিধায়কদের নামে সই হয়েছে, এই অভিযোগ জানতেন? এই প্রশ্নের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতে পারে। অনুপস্থিত বিধায়কদের সই মিলছে না, সেই বিষয়টি কি জানতেন? বিরোধী দলনেতা ঠিক করার বৈঠকে কি আপনি ছিলেন? আপনি কি এ ব্যাপারে কোনো মতামত দিয়েছিলেন? এক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো তার কি কোনো বক্তব্য ছিল? উনি কি এ বিষয়ে কোনো মতামত দিয়েছিলেন?
বিরোধী দলনেতাকে নিয়ে কারোর মধ্যে কোনো মতবিরোধ ছিল কি, যে কথাটা কিছুক্ষণ আগে আলোচনায় উঠেছিল যে শোভনদেব চট্টোপাধ্যায়কে মানার ক্ষেত্রে অসুবিধা ছিল কিনা, মতবিরোধ থাকলে তা মেটানোর চেষ্টা করা হয়েছিল কি, এবং আপনি কি কোনো সই করেছিলেন? এই প্রশ্নগুলো সম্ভাব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফ থেকে করা হতে পারে, এরকম একটা সূত্র মারফত তথ্য আমরা পাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে সৌরভদা যে কথা বলছিলেন না, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো যে বেনো জলগুলো তৃণমূল কংগ্রেসে ঢুকেছিল এবং যাদের জন্য আজকে দলটার এই অবস্থা হয়েছে বলে অনেকে মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মতো করে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন বা এই নিয়ে তিনিও মুখ খুলেছেন। কি বলেছেন একবার শোনাবো আপনাদের, দেখুন। পার্টির থেকে টিকিট পেয়ে এমএলএ হয়েছেন, পার্টির থেকে টিকিট পেয়ে এমপি হয়েছেন, এতদিন ক্ষমতা এনজয় করেছেন। আজকে যেই পার্টি হেরে গেছে, সঙ্গে সঙ্গে অন্য পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং, কেউ বলছে সম্পদ বাঁচাতে, কেউ বলছে পুলিশ থ্রেট করছে ভয়ে, কেউ বলছে অ্যারেস্ট করবে ভয়ে। তাহলে হাজার হাজার কর্মীরা যারা অ্যারেস্ট হয়েছে তারা মানুষ নয়? এতদিন ক্ষমতা উপভোগ করেছেন আর আজকে যখন হাতি কাদায় পড়েছে তখন চামচিকে তো লাথি মারছে, সোজা কথা এটাই বোধহয় বলার চেষ্টা করছেন দিবঙ্গত দা। দেখুন, আমরা বলেছিলাম ভয় আউট ভরসা ইন, এটা তো প্রমাণিত হলো। মোদিজির কথায় সৌরভবাবুর ভয় ভেঙেছে, সৌরভবাবু ভয়হীনভাবে বলতে পারছে। আমরা চাই আমরাও অন্যায় করলে যেন বিরোধিতা থেকে এভাবেই বলি। কিন্তু বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলেছিল যাদের মনে করেন থাকতে চাইছেন না, তাদের জন্য দরজা খোলা, চলে যান। তা তাদেরকে নিয়ে আবার কেন বলছেন? তিনি তো নিজেই বলেছিলেন একসময় চলে যান। কোনটা বলবেন ঠিক করুন। আর দ্বিতীয় একটা কথা, সৌরভবাবুর যে সমস্ত কথাবার্তা শুনলাম রাতের বেলা, যেন আজকে আবার মমতা ব্যানার্জিকে মার না খেতাম। আমরা ভাবছি আবার ভাইপো রাতের বেলা দেখা করতে গেল, গিয়ে আবার মেরে মাথাটা মারটা না পারে না, ভাইপো অসুস্থ, সিআইডি যেতে পারেনি, সুস্থ হয়ে যে আবার যেন মারটা না খেতে হয়। কারণ এই কথা শুনলেই তোমার জন্য আমার শুনতে হচ্ছে, দেখা গেলো আবার ধাক্কা দিই। এটা হচ্ছে কি বাস্তব পরিস্থিতি চলছে। এবার হচ্ছে কি কেউ মনে করলে বলেছিলেন তো মমতা ব্যানার্জি, আর বিধায়করা যাবেন বলে আমরা বলেছিলাম। আমাদের সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসকে যদি ভাঙার দরকার থাকতো, তাহলে বিজেপি যদি দরজাটা খুলে দিত না, আজকে কালীঘাটে 16 জন গেছে না, আমি আপনি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই সংখ্যাটা 6 হতো। 2 অঙ্কে ক্রস করতো না, বিজেপি যদি বলতো নেবে। বাস্তব সত্যিটা বলে দাঁড়িয়ে আমরা চাইছি যে বিরোধীরা থাকুক, গণতন্ত্রের বিরোধীরা থাকুক, আমরা ভুল করলে বলুক, সেই জায়গাটা তো আমরা দিতে চাইছি। কেন সেই দলটা যারা মাত্র যে বলেছিল মাত্র 4 তারিখে 1টার পরে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে নিয়ে আসবে, মানে ইলেকশন কমিশনারকে খুঁজে নিয়ে আসবে, পালাবেন না, যেখানে তখন ধরে নিয়ে আসবেন, ডিজে বাজাবেন, কি ব্যাপার? একেবারে ডিম থেরাপিতে ঠান্ডা হয়ে গেলেন, এখন থেরাপি পড়ে শুধু ডিমে পচা ডিম পড়েছে। এখন বাংলার লোক কিন্তু আপনাকে খুঁজছে, সাবধান। বাংলার লোক খুঁজছে, কারণ বাংলার লোককে জেনারেশনকে ধ্বংস করেছেন আপনারা। আপনাদের বিচার হবে। আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে সইয়াল কাণ্ডে যেটা হয়েছে না হয়েছে, এটা দলের মধ্যে বললেই ভালো হতো, তাদের দলের প্রতি আনুগত্য থাকে, এটা আমি মানলাম। দলের মধ্যে বলেনি, তুমি বলছো বলেনি দলের মধ্যে বলেছে কিনা সেটা তাদের ব্যাপার, কেউ তো বলছে না দলের মধ্যে বলেনি। কথা বলি, আজকে আমি এটা দেখতে সিএমও বলেনি দলের মধ্যে বলেনি। একটা আওয়াজ উঠেছিল যে 60 বছর বয়সে যারা তারা আস্তে আস্তে একটুখানি অবসরের দিকে যান, আর এই নতুন ব্লাড ঠাট যারা ডিজে নাচানাচি করতে পারে, দৌড়াতে পারে, তাদেরকে এন্ট্রি করানো। আজকে আমার বলতে খুব মানে গর্ব অনুভব হচ্ছে যে আজকে দেখুন অসিত মজুমদারের মতন একটা লোক, যেখানে অসিত মজুমদার 5 বারের এমএলএ, তাকে টিকিটটা দিল না। যাকে টিকিট দিল সে এখন ঘরের মধ্যে বসে নতুন করে আবার একটা খেলা হবে, গান ফান বাজাচ্ছে, মানে তৈরি করছে মনে হয়। কিন্তু সেই অসিত মজুমদার আজকে রাস্তায় প্রথম থেকে, এবং সেই অসিত মজুমদারকে অ্যারেস্ট করা হয়েছে এই প্রতিবাদ করার জন্য। আমি এটাই বলছি যে এই যে দলের মধ্যে একটা ভাগ করে দেওয়া, যে বয়স্ক মানুষদের বসিয়ে দেওয়া আর নতুনদেরকে শুধু তুলে আনো, আরে শুধু আজকে যদি আমাদের বাবা মারা না থাকে, তাদের যদি আশীর্বাদ না থাকে, তারা যদি আমাদের না শেখায়, নতুন প্রজন্ম এগোবে কোথা থেকে? তারুণ্যেরও তো প্রয়োজন আছে, তারুণ্যের অবশ্যই প্রয়োজন আছে। তার মানে আমি ঘরে ঢুকিয়ে দেব, আমি 60 বছর ওপরের হয়ে গেলে রাজনীতি করতে দেব না, এই ধরনের হুকুম মারা, এই ধরনের হুকুম তৈরি করা, এইটা তো ঠিক হয়নি। আজকে সেটা প্রমাণিত যে পুরনো চাল ভাতে পারে। জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, হাসপাতালগুলো ছেড়ে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেয়নি, অতটা প্রয়োজন মনে করেনি, কিন্তু সিআইডি আজকে দেখা করতে পারলো না, তিনি অসুস্থ বলে আজকে হাজিরা এড়িয়েছেন। তিনি এত অসুস্থ না, এটা তো মানে দুর্বল চিত্রনাট্যটা তো ছিলই। গত শুক্রবার দিন যে চিত্রনাট্যটা তৈরি ছিল, খুবই দুর্বল চিত্রনাট্য। কারণ
আমরা বাংলা একটা প্রবাদ আছে না, এক ঢিলে দুই পাখি মারা, এখানে উনি এক ঢিলে তিন পাখি মারার চেষ্টা করেছিলেন। ভাইপো এক ঢিলে তিন পাখি মারার চেষ্টা করেছিলেন। প্রথম পাখিটা হচ্ছে যে আমার ওপর হামলা হবে, না ওটা তো এখন ট্রেডমার্ক না, কপিরাইট হয়ে গেছে। ভাইপো নামটা কপিরাইট, পিসি ভাইপো, এটা বলা ঠিক। হ্যাঁ পিসিমা ভাইপো। তো আমরা তো তাই বলে আসি, এখন সব সারা বাংলার লোকও তাই বলে। অবশ্য তার আগে এখন একটা আবার অ্যাডজেক্টিভ জুড়ে গেছে চোর। সাংসদ, হ্যাঁ ওই চোর ভাইপো, চোর পিসিমা, চোর ভাইপো। তো এবার প্রথম ঢিলের প্রথম পাখিটা কি ছিল, যে সিকিউরিটি উইথড্র হয়ে গেছে, Z+ সিকিউরিটি, 15 বছরের অভ্যাস, এক রাতে তুলে নিয়েছে। অভ্যাস তো ত্যাগ করতে পারবে না, তাহলে কি করতে হবে, হামলা করিয়ে দাও, হামলা হোক আমার ওপরে। আমার ওপর হামলা হলে পরে তখন কি হবে, আমার ওপর হামলা হলো, আমি সেটা প্রমাণিত হবে যে আমার লাইফ থ্রেট আছে, আমি একজন সাংসদ হিসেবে Y ক্যাটাগরি পেতেই পারে, তো সেখানে কেন আমি Z ক্যাটাগরি বা Z+ ক্যাটাগরি পাবো না, মানে আমার ওপর যদি প্রাণঘাতী হামলা হয়। এবং সেটারই নিদর্শন ছিল। মজার বিষয় হলো, হামলা হলো, CMO থেকে বলা হলো যে হ্যাঁ ওনার সিকিউরিটি আমরা বাড়িয়ে দিচ্ছি, পরবর্তীকালে উনি কোর্টে যেতে পারেন, Z+-এর জন্য আবেদন করতে পারেন, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের অধিকার আছে। সেকেন্ড ঢিলটা যেটা, মানে যে পাখিটা মারতে গেছিলেন উনি, সেকেন্ড পাখিটা ছিল যে উনি আগে থেকে জানতেন যে ওখানে জনরোষ তৈরি হচ্ছে, কারণ সারা বাংলা জুড়ে জনরোষ তৈরি আছে। তো সেই জনরোষটাতে যারা আজকে হামলা করলো, যারা গ্রেফতার হলো, তারা কিন্তু সব তৃণমূলের নেতা কর্মী, এবং তারা কিন্তু মানে ওই তোলাবাজ জাতীয় নেতা কর্মী। না বিজেপি আগের থেকে ডিম নিয়ে না রেজিস্টার্ড মাতাল, তাহলে রেজিস্টার্ড মাতাল, রেজিস্টার্ড তোলাবাজ এরাই কিন্তু আজকে অ্যারেস্টেড হলো, এবং তাদের কিন্তু টিভির পর্দায় দেখা গেছে যে ঘাড়ের মধ্যে সে ঘুষি মারছে, হ্যাঁ তাকে ধাক্কা মারছে, তাদের সেই পোশাক পরিহিত অবস্থা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। শুনুন, তার মানে এখানে এটা না, এখানে কি আরেকটা প্রমাণ করার ব্যাপার ছিল, হয়তো ভুল করেছি, যে এই তোলাবাজগুলোকে, এই গুন্ডাগুলোকে যারা আজকে ভালো তৃণমূলের আখ্যা পেয়ে যাতে বিজেপিতে যেতে পারে। না না এইসব কোনো, বিজেপি যদি ভালো তৃণমূলগুলো একে যদি আজকে মনে করে না এ পরিশুদ্ধ হয়ে গেছে, এ গঙ্গার জলে স্নান করে নিয়েছে কারণ অভিষেককে মেরেছে, এ আজকে আমার চোখে ভালো তৃণমূল, এবং একে যদি বিজেপিতে চলে যায়। 3 নম্বর এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 নম্বরটা হচ্ছে, সেটা না হলেই বাঞ্ছনীয়, সেটা হচ্ছে গিয়ে যে ও একা বেরিয়ে প্রমাণ করার চেষ্টা করছিল এখনো অবধি এই সৌরভদার মতো যে তৃণমূল সমর্থক বা তৃণমূল কর্মীরা রয়েছেন, যারা এখনো মনে প্রাণে তৃণমূলটা করতে চাইছেন, কিন্তু নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে রেখে তাদের কাছে একটা বার্তা দেওয়া যে মমতা ব্যানার্জি নেত্রী নয়, আগামী দিনে তৃণমূলের নেতা হচ্ছে একমেয় দ্বিতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা ব্যানার্জি রাস্তায় নামেনি ভোট পরবর্তী হিংসার মোকাবিলা করতে। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুন CNN। পাঠশালা।